হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আমরা সাতরা বইয়ের মহাকর্ষ অধ্যায় থেকে সহজ গাণিতিক প্রশ্নাবলী লেভেল 1 এর যে সমাধান শুরু করেছিলাম, আজকে তার পার্ট 4। আশা করি তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে কমপ্লিট করেছো। না দেখা হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও। তাহলে চলো আমরা শুরু করছি পার্ট 4। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 29 থেকে। 29 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, পৃথিবীর চারিদিকে একটি ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে। উপগ্রহটির কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সামান্য কিছু বেশি। উপগ্রহটির প্রদক্ষিণ বেগ ও পর্যায়কাল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 29, একটা উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে, যার কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের সামান্য কিছু বেশি। অর্থাৎ আমরা তার কক্ষপথের ব্যাসার্ধকে পৃথিবীর ব্যাসার্ধের সমান বলেই ধরে নিতে পারি। আমরা জানি কৃত্রিম উপগ্রহের কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ v = √g r² r। ওকে, gr²r। এবার যদি এই স্মল r ডিস্টেন্সটা ইকুয়াল টু r হয়ে যায়, অর্থাৎ আমাদের এইটা ধরলাম আর্থ, একে একটা নির্দিষ্ট কক্ষপথে একটা কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে, তাই না? এটা হলো কৃত্রিম উপগ্রহ। যদি এটা পৃথিবী ব্যাসার্ধ r হয় এবং এই যে ডিস্টেন্সটা h, সেটা যদি খুব কম হয়, তাই না, h লেস দেন r হয়ে যায়, তাহলে এই কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব, সেটাকে যদি আমরা r বলি, তাহলে এই r ডিস্টেন্সকে ইকুয়াল টু আমরা ক্যাপিটাল R বলতে পারি। বুঝা গেছে? তাহলে এইখানে কৃত্রিম উপগ্রহের যে প্রদক্ষিণ বেগ v, এটাকে আমরা কি বলতে পারি, gr²/R। স্মল r এর জায়গায় আমরা বসাবো ক্যাপিটাল R, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এটা হয়ে যাবে √gr। এই r² সঙ্গে এই r কেটে যাবে। ওকে, এরপরে দেখো, তাহলে আমরা কি করছি, বাকি পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে 9.8 দেওয়া আছে এবং ব্যাসার্ধও দেওয়া আছে। g কত দেওয়া আছে, 9.8 মিটার সেকেন্ড -2, এবং r এই মানটা দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেব। অতএব v √g 9.8 ইন্টু, এটা কিলোমিটারে আছে, তাহলে এটাকে মিটার করে নেব, 6400 ইন্টু 10⁻³ এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পেয়ে যাব 7919 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটারে প্রকাশ করলে হবে 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর দেওয়া আছে। ওকে, এরপরে আমরা বের করব, এটা হলো প্রদক্ষিণ বেগ, এরপরে হচ্ছে প্রদক্ষিণ কাল। t = আমরা কি জানি, 2πr/v, পরিধি বাই প্রদক্ষিণ বেগ, তাই না? আচ্ছা, সবগুলো আমরা বের করেই নিলাম, শুধু মানগুলো নিচেই করছি, মানগুলো বসাবো। 2 × 3.14, r এর মান এটা, 6400 ইন্টু 10⁻³ আর v যেটা বের করেছি এটা মিটার পার সেকেন্ডের ভ্যালুটা বসাবো, 7919। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 5.075 ইন্টু 10⁻³ সেকেন্ড। এবার এটাকে প্রথমে মিনিটে করে নেব, 60 দিয়ে ভাগ করে, এটা হবে 84.58 মিনিট, এবং ঘন্টায় করে নিলে হবে
1 ঘন্টা 24 মিনিট 35 সেকেন্ড। ওকে, 1 ঘন্টা, আচ্ছা এটাও ইংরেজিতে লিখে দিই, 1 আওয়ার 24 মিনিট 35 সেকেন্ড, এইটা হবে উত্তর। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা সহজ ছিল, শুধুমাত্র আমাদের প্রদক্ষিণ বেগ এবং প্রদক্ষিণ কাল এই দুটো রাশিমালা নির্ণয় করতে হলো। ওকে, তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করছে। উপগ্রহটির প্রদক্ষিণ বেগ পৃথিবী থেকে মুক্তিবেগের অর্ধেক হলে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রদক্ষিণ বেগ বলা হয়েছে মুক্তিবেগের অর্ধেক, তাই না? তাহলে আমরা প্রদক্ষিণ বেগ এর রাশিমালা, মুক্তিবেগের রাশিমালাটা জানলেই এই অঙ্কটির সমাধান করে নিতে পারবো, তাই না? তাহলে এই কথা দুটো রেখে দিলাম। ধরি আমরা জানি, ধরি তো না, আমরা জানি কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ, এটা কোশ্চেন নম্বর 30। সেটা কি? সেটা ধরলাম কৃত্রিম উপগ্রহের যে প্রদক্ষিণ বেগ, এটাকে ধরা হলো v √g আর স্কোয়ার বাই স্মল r, তাই না? এখনই আমরা এই রাশিটা দেখেছিলাম, জি আর স্কোয়ার বাই স্মল r, তাই না? আচ্ছা, এখানে এই যে r, সেটা কি ছিল? ক্যাপিটাল R প্লাস এইচ। ওকে, আবার প্রশ্নানুযায়ী আমাদের কি আছে, এই যে প্রদক্ষিণ বেগ সেটা মুক্তিবেগের অর্ধেক, v ইজিক্যাল টু ভিই এসকেপ ভেলোসিটি বাই 2। এবার এসকেপ ভেলোসিটির রাশিমালা কত হয়? ভিই সমান কত? √2gr হয় মুক্তিবেগ। তাহলে এইখানে আমরা কি বসাবো? √2gr বাই 2, তাই না? √2gr বাই 2। এরপরে এই v এর রাশিমালা আমরা জানি এটা, আর প্রশ্ন অনুযায়ী v সমান √2gr বাই 2। অতএব আমরা এটাকে নাম দিয়ে দিলাম 1 নম্বর এবং এটা 2 নম্বর। 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, এটা সমান এটা। তাহলে লিখবো আমরা √g² বাই r ইজিক্যাল টু √2gr বাই 2। উভয় দিক থেকে রুট ওভারগুলো তুলে দেব, তাহলে কি পাবো? gr² বাই r ইজিক্যাল টু 2gr বাই 4। এটার বর্গ করে দিলে হয়ে যাবে 4, তাই না? আচ্ছা, এরপরে আমরা আর কি করতে পারি, এটাকে এটা দিয়ে কেটে দেব, এটা হচ্ছে 2, এটাকে এটা দিয়ে কেটে দেব, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে কি থাকছে? এখানে থাকছে ক্যাপিটাল R আর এই স্মল r সমান r প্লাস এইচ। আর এখানে কি থাকছে? এখানে কিছু থাকছে না, এখানে 1/2। এরপরে কোনাকুনি গুণ করব, তাহলে r প্লাস এইচ ইজিক্যাল টু হয়ে গেল 2r। অতএব h ইজিক্যাল টু 2r মাইনাস r সমান r। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা হবে r এর সমান। ওকে, এটা নির্ণয় করতে বলছিল ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা কত হবে। তাহলে উচ্চতা হবে r এর সমান, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 31। ভূপৃষ্ঠ থেকে 700 কিমি উচ্চে থেকে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী প্রদক্ষিণ করছে। কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার এবং জি দেওয়া আছে 9.8 মিটার সেকেন্ড মাইনাস 2, তাই না? আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ 6300 কিমি দেওয়া আছে। চলো কোশ্চেন নম্বর 31। তাহলে কৃত্রিম উপগ্রহের যে প্রদক্ষিণ বেগ এর রাশিমালা সেটা এখনই আমরা দেখেছিলাম। তাহলে লিখব আমরা জানি
কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ v ইজিক্যাল টু রুট ওভার 2gr v ইজিক্যাল টু রুট ওভার gr বাই স্মল r, তাই না? রুট ওভার gr স্কোয়ার বাই স্মল r, ঠিক আছে। এরপর এই প্রদত্ত রাশিমালাতে স্মল r সমান সমান ক্যাপিটাল R প্লাস এইচ, এই ক্যাপিটাল R দেওয়া আছে 6300 এবং কিলোমিটার, এবং এইচ দেওয়া আছে 700, এটা আছে কিলোমিটারে। আমরা একে মিটার করে নিব, তাহলে 6300 প্লাস 700 কত হয়ে যাবে? 7000 ইন্টু 10⁻³ এটা করে দিলাম মিটার। ওকে, তারপরে বাকি ভ্যালুগুলো বসিয়ে দেব। তাহলে আমাদের প্রদক্ষিণ বেগটাই তো নির্ণয় করতে বলছে, অতএব v ইজিক্যাল টু রুট ওভার g এর মান 9.8 আর 6300 ইন্টু 10⁻³ তার স্কোয়ার বাই আর এর মান হচ্ছে এটা 7000 ইন্টু 10⁻³। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 7454 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে কিলোমিটার পার সেকেন্ডে করে নেব, 1000 দিয়ে ভাগ করলে 7.454 কিলোমিটার পার সেকেন্ড। একদম সহজ অঙ্ক ছিল, সব রাশিমালাগুলো দেওয়াই আছে, আমরা ফর্মুলা জানি, রুট ওভার জি ক্যাপিটাল R স্কোয়ার বাই স্মল r যেখানে ক্যাপিটাল R প্লাস এইচ। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 32-এ। ভূপৃষ্ঠ থেকে একটি রকেটকে খাড়া উপর দিকে 5 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে নিক্ষেপ করা হলো। পৃথিবীতে ফিরে আসার আগে রকেটটি পৃথিবী থেকে কত দূরত্ব যায়, যেখানে পৃথিবীর ভর 6 × 10⁻24, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার এবং মহাকর্ষীয় ধ্রুবক জি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2 দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা কি আমরা গতির যে সমীকরণগুলো আছে সেটা ব্যবহার করে করতে পারবো, নাকি অন্য কোনো রাশিমালা ব্যবহার করতে হবে, সেইটাই ছিল আমাদের বড় কোশ্চেন নম্বর 32। বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বস্তুকে কি করা হয়েছে 5 কিলোমিটার সেকেন্ড -2 কিলোমিটার সেকেন্ড -1 বেগে দ্রুতিতে উপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে রকেটটি কত দূরত্ব যাবে? স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যদি আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই রাশিমালাটা ব্যবহার করি, তাহলে আমরা এস নির্ণয় করতে পারবো, তাই না? এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় ভি হয়ে যাবে 0, এটাকে 0 বসাবো, ইউটা 5, তাহলে এটা হয়ে যাবে 5 × 10⁻³ এর স্কোয়ার। যেহেতু ত্বরণ আর গতির অভিমুখ অপোজিট, তাই একটা মাইনাস হবে 2, ত্বরণটা এখানে কত হয়ে যাবে জি এর সমান এস, এখান থেকে এসটা নির্ণয় করব। কিন্তু এই যে জি আর এই যে গতির সমীকরণ সেটা শুধুমাত্র কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য প্রযোজ্য। যদি অ্যাক্সেলারেশন ত্বরণ যদি ধ্রুবক থাকে তাহলে এই সমীকরণগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি অভিকর্ষজ ত্বরণ পরিবর্তনশীল হয় সেই ক্ষেত্রে আমাদের গতির এই সমীকরণগুলো আমরা প্রযোজ্য করতে পারবো না। তাহলে কিভাবে আমরা এই সমীকরণটা সমাধান করব, অঙ্কটা সমাধান করব? এর জন্য আমাদের ব্যবহার করতে হবে স্থির শক্তির রাশিমালাগুলো। ওকে, তাই কেন আমরা এটা ব্যবহার করতে পারলাম না বোঝা গেছে। তাহলে চলো আমরা দেখে নিই এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব। আচ্ছা, তাহলে দেখো যে প্রথমে দেওয়া আছে রকেটের গতি, তাই না? রকেটের যে গতি সেটা কত দেওয়া আছে, ভি ইজিক্যাল টু 5
কিলোমিটার পার সেকেন্ড, এটাকে আমরা লিখব 5 × 10⁻³ মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে ধরে নিলাম যে রকেটটি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উপরে উঠলো। তাহলে এই যখন এইচ উচ্চতা উপরে উঠবে তার জন্য এই জিটা কী হবে, পরিবর্তনশীল, যেহেতু বেগটা প্রায় অনেকটাই বেশি, 5 কিলোমিটার পার সেকেন্ড, মানে ভালোই স্পিড আছে, মুক্তিবেগের প্রায় অর্ধেকের কাছাকাছি। তাহলে জি কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না, জি প্রায় অনেকটাই কমে যাবে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারলাম না। ওকে, তাহলে আমরা লিখব যে ধরি পৃথিবী পৃষ্ঠ থেকে ভোরের রকেটটি এইচ উচ্চতা পর্যন্ত উপরে উঠল। পৃথিবী পৃষ্ঠ থেকে রকেটটি এইচ উচ্চতা পর্যন্ত উঠল, তাই না? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, এটার আর কোনো কাজ নেই, এইচ উচ্চতা পর্যন্ত উঠলো। এরপরে আমরা ব্যবহার করব শক্তির সংরক্ষণ নীতি। তাহলে লিখব যে শক্তির সংরক্ষণ নীতি ব্যবহার করে পাই। শক্তির সংরক্ষণ নীতি অর্থাৎ ভূপৃষ্ঠে যখন বস্তুটিকে আমরা 5 × 10⁻³ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে তুলব, সেই অবস্থায় মোট শক্তি অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এবং বস্তুটি যখন এইচ উচ্চতা আহরণ করবে সেই অবস্থায় তার মোট শক্তি কী হবে, সমান হবে, তাই না? এটাই ছিল শক্তির সংরক্ষণ নীতি। তাহলে লিখব ভূপৃষ্ঠে রকেটটির মোট শক্তি সমান এইচ উচ্চতায় রকেটটির মোট শক্তি। ওকে, এখন ভূপৃষ্ঠে রকেটটির গতিশক্তি, মোট শক্তি অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি কত? আচ্ছা, এটাকে লিখে দিলাম কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এখানেও কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? আচ্ছা, এখানে কাইনেটিক এনার্জি কত, 12 mv²। পোটেনশিয়াল এনার্জি কত? ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি সেটা কি হয়, -G M যদি রকেটটির ভর m হয় বাই আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। ভূপৃষ্ঠের জন্য স্থিতিশক্তির রাশিমালা G M বাই R। এবং বস্তুটি যখন এইচ উচ্চতায় পৌঁছাবে, রকেটটি যখন এইচ উচ্চতায় পৌঁছাবে তখন তার কাইনেটিক এনার্জি কী হবে, গতিবেগ কত হয়ে যাবে, 0, অতএব কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0। এবং পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে -G M প্লাস বাই r, অর্থাৎ এখানে R প্লাস H। ওকে, আচ্ছা, আমরা এই যে স্থিতিশক্তি, তার রাশিমালাটা দেখেছিলাম। আবার আমরা জানি যে অভিকর্ষ যে স্থিতিশক্তি সেটা mgh হয়, সেই ক্ষেত্রে আমাদের ভূপৃষ্ঠে স্থিতিশক্তিকে কিন্তু 0 ধরা হয়, তাই না? অভিকর্ষীয় যে স্থিতিশক্তি mgh, সেই ক্ষেত্রে ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি কত ধরা হয়, 0 ধরা হয়। কিন্তু এখানে আমরা স্থিতিশক্তি কত ধরলাম, -G M বাই R। এটা কেন? কারণ এই যে mgh সেটা কিন্তু স্থিতিশক্তি না, আসলে আমরা কি পরিমাপ করেছি, স্থিতিশক্তির পরিবর্তন। আমাদের যে mgh সেটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন, তাই এই রাশিমালাটা হয় mgh। অথবা আমরা স্থিতিশক্তিকে ভূপৃষ্ঠের উপর থেকে কাউন্ট করেছি, আর এইখানে স্থিতিশক্তিকে পৃথিবীর কেন্দ্র থেকে কাউন্ট করা হচ্ছে, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে আমাদের mgh আসলে স্থিতিশক্তির পরিবর্তনটা, অর্থাৎ এইচ উচ্চতায় স্থিতিশক্তি মাইনাস ভূপৃষ্ঠে স্থিতিশক্তি করলে আমরা এই mgh রাশিমালাটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, সেটা আমাদের টপিক ছিল না।
আর তাছাড়া স্থির শক্তির রাশিমালার ডেরিভেশনটা আমরা করেছি। তাহলে আমরা কী করব, এটাকে এই পারে নিয়ে চলে যাব। আচ্ছা, একটু এদিক থেকে করছি, জায়গা লাগবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটাকে এই পারে নিয়ে গেলাম, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আর প্লাস এইচ। এরপরে কি করতে পারি, এখানে এম এখানে এম এখানে এম কেটে দিলাম। আচ্ছা, আর কি করতে পারি, হ্যাঁ, এখান থেকে এখানে হাফ এম ভি স্কোয়ার থাকলো, আর এইখান থেকে আমরা জি এমটা কমন নিয়ে নেব। তাহলে এখানে থেকে কী থাকছে, 1/r, এখানে থাকছে 1/r প্লাস এইচ, এটা থাকলো, তাই না? এরপরে আমরা এটাকে লসাগু করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার জি এম, আর এটা করলে হয়ে যাবে আর প্লাস এইচ। তাহলে এদিকে থাকছে আর প্লাস এইচ, এদিকে মাইনাস আর, এটা সেকেন্ড ব্র্যাকেট। এরপরে এই আর কেটে যাবে। তাহলে এখানে থাকলো হাফ ভি স্কোয়ার ইজিক্যাল টু জি ক্যাপিটাল এম, এটা এইচ, আর নিচে আর প্লাস এইচ, এটা থাকছে, তাই না? এরপরে আমরা কি করতে পারি, এরপরে হাফ ভি স্কোয়ার ইজিক্যাল টু এই যে জি এম আর এখানে একটা আর, তাহলে এটাকে আমরা এরকম করতে পারি না, জি এম এখানে লিখে দিলাম আর এর স্কোয়ার, তাই না? আর এদিকে আর এখানে একটা আর আমি এক্সট্রা নিয়েছি, তাই একটা আর আমি উপরে বসিয়ে দিলাম। আর এখানে থাকছে আর প্লাস এইচ। কেন এটা করলাম, কারণ জি এম বাই আর স্কোয়ার আবার কি, জি সমান সমান কী হয়, জি এম বাই আর স্কোয়ার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক, তারপরে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ, এত বড় ক্যালকুলেশনের বদলে আমাদের একটা জানা মান অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা বসিয়ে দেব এখানে। তাহলে এটা হয়ে যাবে জি স্মল এইচ ক্যাপিটাল আর বাই আর প্লাস এইচ। তাহলে সংখ্যাটা অনেক ছোট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা কি করছি, এটাকে কোনাকুনি গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার আর প্লাস ভি স্কোয়ার এইচ, এটার সঙ্গে এটা গুণ, আর দুইয়ের সঙ্গে উপরেরটা গুণ, 2GH ক্যাপিটাল আর। এটাকে এই পারে নিয়ে গেলাম, ভি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু 2GH আর মাইনাস ভি স্কোয়ার এইচ, এখান থেকে এইচ কমন নিয়ে নিব, 2GR মাইনাস ভি স্কোয়ার, এখান থেকে এইচ কমন চলে গেল। এরপরে এইচ ইজিক্যাল টু তাহলে থাকছে ভি স্কোয়ার ইন্টু আর বাই এটা 2GR মাইনাস ভি স্কোয়ার, 5 ইন্টু 10⁻³ তার স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ আর 6.4 ইন্টু 10⁶, একবারে মিটার করে বসানো হলো। আচ্ছা, তারপরে 2G এর মান 9.8, আর এর মান 6.4 ইন্টু 10⁶, তারপরে আবার ভি স্কোয়ার অর্থাৎ এটা 5 ইন্টু 10⁻³ এর স্কোয়ার। আচ্ছা, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। চলো, তাহলে এই যে পার্টটা, এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1.6 ইন্টু 10⁶ মিটার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। ক্যালকুলেশনটা তোমরা তাহলে করে নিও। হ্যাঁ, এইভাবে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। একটু ভালো লেভেলের অঙ্কটা ছিল, কারণ এইখানে আমরা গতির সমীকরণগুলো ব্যবহার করে করতে পারছি না। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 33। ভূপৃষ্ঠ থেকে 500 কিমি উচ্চতায় একটি উপগ্রহ পৃথিবীকে আবর্তন করছে।
ওর গতিশক্তি, স্থিতিশক্তি ও মোট শক্তি নির্ণয় করো। দেওয়া আছে উপগ্রহের ভর 300 কেজি, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, জি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2 এবং পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার। এই রাশিমালাগুলো দেওয়া আছে। তাহলে এইখানে শুধুমাত্র যদি আমরা কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, স্থিতিশক্তি এবং রাশিমালা, এই রাশিমালাগুলো জানতাম, তাহলে কিন্তু এই অঙ্কটা সহজেই করতে পারবো। তাহলে দেখো, এই সব রাশিমালাগুলো আমি লিখে রেখেছি। আমরা জানি উপগ্রহের গতিশক্তির রাশিমালা হয় G(m)(2r), স্থিতিশক্তির রাশিমালা হয় -G(m)(r), মোট শক্তির রাশিমালা -G(m)(2r), এখানে কি হবে 2r। ওকে, তাহলে মানের দিক থেকে কিন্তু গতিশক্তি আর মোট শক্তি সমান, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। যদি আমরা শুধু মানটা নির্ণয় করি তাহলে এই দুটো সমান। আবার শক্তি স্থিতিশক্তির অর্ধেক, স্থিতিশক্তি এটা, এর হাফ করলে আমরা গতিশক্তি পাবো, বা গতিশক্তিকে দ্বিগুণ করলে স্থিতিশক্তি পাবো। তাহলে এই সম্পর্কগুলো যদি আমরা জেনে যাই তাহলে একবার যে কোনো একটা কোয়ান্টিটি নির্ণয় করলে বাকিগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমরা গতিশক্তিটা নির্ণয় করে নিলাম, G(m)(r), জি দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া ছিল, কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া ছিল 2, তারপরে আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ প্লাস উচ্চতা, কৃত্রিম উপগ্রহটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 6400 প্লাস 500, এটা করে আমরা পেলাম এটা। এই মানগুলো যদি সব বসাই, ক্যালকুলেশন করলে আমরা 0.67 × 10⁻10 পাবো, এবং এই 10 থেকে একটা শূন্য এদিকে এনে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 8.7 × 10⁹ জুল। এটা হয়ে গেল আমাদের গতিশক্তির রাশিমালা। এরপরে স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি সমান সমান কী হবে? স্থিতিশক্তি কী হয়? গতিশক্তির দ্বিগুণ, তাই না? গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক এবং স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে স্থিতিশক্তিকে আমরা কী করব? একে 2 দিয়ে গুণ করব, কিন্তু একটা নেগেটিভ চিহ্ন নিতে হবে, -2 × 8.7 × 10⁹। আচ্ছা, কেউ যদি এই রাশিমালাগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে চাও তাও হবে, হ্যাঁ। তাহলে এটা আমরা গুণ করলে যা পেয়ে যাব সেটা হচ্ছে -17.4 × 10⁹ জুল। আবার মোট শক্তির মান গতিশক্তির মানের সমান, কিন্তু একটা নেগেটিভ, অতএব মোট শক্তি সমান সমান নেগেটিভ, এটা 8.7 × 10⁹ জুল। ওকে, তাহলে একদম সহজ অঙ্ক ছিল। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 34। 34 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? পৃথিবীপৃষ্ঠ থেকে 3200 কিমি উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিণরত একটি উপগ্রহকে হঠাৎ থামিয়ে দিলে উপগ্রহটির কত গতিবেগে মাটিতে এসে আঘাত করবে? অর্থাৎ বলা হয়েছে যে পৃথিবীপৃষ্ঠ থেকে 3200 কিমি উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহ ছিল, সেটাকে থামিয়ে দেওয়া হলো। সেই ক্ষেত্রে উপগ্রহটি পৃথিবীপৃষ্ঠে এসে পড়বে। তাহলে পৃথিবীতে কত গতিবেগে এটা আঘাত করবে? এখানেও কিন্তু আমরা ধরো যে তোমার v² = u² - 2s, এই রাশিমালাগুলো ব্যবহার করতে পারবো না, কারণ এখানেও জি পরিবর্তনশীল। তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। ওকে, চলো তাহলে দেখে নিই এই অঙ্কটাও আমরা কিভাবে সমাধান করি। এটাও ভালো অঙ্ক। কোশ্চেন নম্বর 34। তাহলে আমরা লিখব কোশ্চেন নম্বর 34। উপগ্রহটিকে ওর কক্ষপথে হঠাৎ থামিয়ে দেওয়া হলে ওর গতিশক্তি কী হয়ে যাবে? গতিশক্তি সমান সমান 0, এবং স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি G(m)(m)/r, যেখানে r হচ্ছে R+h, বা এটাকে আমরা লিখে দিলাম -G(m)(m)/r,
আর প্লাস এইচ। ওকে, ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা। ওকে, অতএব এখানে আমরা মোট শক্তি কত পাচ্ছি? মোট শক্তি গতিশক্তি প্লাস স্থির শক্তি, তাহলে এটা হলো 0 আর এটা হলো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আর প্লাস এইচ। তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম আর প্লাস এইচ। আচ্ছা, এইটুকু কমপ্লিট। এরপরে উপগ্রহটি পৃথিবীতে এসে পড়বে, ধরলাম সেই গতিবেগটা ভি। তাহলে লিখব, ধরি উপগ্রহটি ভি বেগে পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করে। এবার পৃথিবী পৃষ্ঠে তার শক্তিগুলো কী হবে? লিখব, অতএব পৃথিবী পৃষ্ঠে উপগ্রহটির গতিশক্তি হাফ mv স্কোয়ার, স্থিতিশক্তি পৃথিবী পৃষ্ঠে স্থিতিশক্তির রাশিমালা আমরা জানি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ। চলো, তাহলে মোট শক্তি কী হবে? অতএব মোট শক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। কমপ্লিট। এরপরে আমরা ব্যবহার করে দেব যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। অতএব লিখব, শক্তির সংরক্ষণ নীতি ব্যবহার করে। তাহলে আমাদের এই উচ্চতায় মোট শক্তি এবং ভূপৃষ্ঠে মোট শক্তি হবে সমান। অতএব লিখব এটা সমান সমান এটা। আচ্ছা, একটু এদিক থেকে করছি। মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ক্যাপিটাল আর প্লাস এইচ ইজিক্যাল টু হয়ে যাবে এটা হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এবার আমরা এইখান থেকে ক্যালকুলেশন করব কোন রাশিমালাটা? আমাদের এইচটা। হ্যাঁ, আবার একটা জিনিস যেটা দেওয়া ছিল, উপগ্রহটির যে উচ্চতা পৃথিবীপৃষ্ঠ থেকে উচ্চতা সেটা কত ছিল? সেটা ছিল এইচ ইজিক্যাল টু 3200 কিলোমিটার, এটা ছিল, তাই না? অতএব আমরা এটাকে বলতে পারি 6400/2 কিলোমিটার। কেন এটা করলাম? কারণ 6400 কি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এইচ ইজিক্যাল টু কী হয়ে যাবে? এইচ ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম এইচ ইজিক্যাল টু r/2। ওকে, এইচ ইজিক্যাল টু কত? r/2। এরপরে আমরা কি করছি? এম ভি স্কোয়ারকে এখানে রাখলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। এরপরে এই এম এর সঙ্গে এই এম কেটে যাবে। এখান থেকে আবার আগের মতো আমরা এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা জি এম কমন নিয়ে নেব, তারপরে লসাগু করে দেব। তাহলে কি হবে? জি এম কমন নিয়ে নিলাম, এরপরে লসাগু করে দেব। আচ্ছা, এরপরে আগে মানগুলো লিখে দিই। আর এখানে কি থাকছে? এখানে থাকবে হচ্ছে 1/r, আর এটা হচ্ছে এইচের জায়গায় এবার আমরা বসাবো r/2, তাই না? এইচ সমান সমান r/2, আর এদিকে হলো হাফ এম ভি স্কোয়ার। ওকে, তারপরে ক্যালকুলেশন জি এম 1/r 1, এটা করলে হয়ে যায় 2r আর একটা আর 3r, আর এই 2টা চলে যাবে, এটা নিচে আছে তাহলে চলে যাবে উপরে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2।
হাফ ভি স্কোয়ার। এরপরে জি এম, এটার লসাগু করব, এটা হয়ে যাবে 3r, তাহলে এটা হলো 3 মাইনাস 2 হাফ ভি স্কোয়ার। এরপরে জি এম, এখানে হয়ে গেল 2 মাইনাস 1, আচ্ছা এদিকে আমরা 8টা লিখলাম আর এদিকে 1/3 রাখলাম, ওকে। আর এদিকে থাকছে হাফ ভি স্কোয়ার। তারপরে কি করব, এই পার্টটা মুছে দিলাম। এখন আগের মতোই জিএম, এই যে জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ জি এম ইজিক্যাল টু জি আর, হ্যাঁ জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, সেই রাশিমালাটা আমরা এখানে পুট করার চেষ্টা করব। তাহলে এটাকে আর স্কোয়ার করতে হবে, এটাকে আর স্কোয়ার করতে হলে এখানে একটা আর নিতে হবে। তাহলে আমরা লিখছি জি এম বাই আর স্কোয়ার, এখানে আর বাই 3, এটা হলো হাফ ভি স্কোয়ার। এরপরে এই পার্টটা সমান সমান হয়ে গেলো জি, তাহলে এটা হলো জি আর বাই 3, এটা হয়ে গেল হাফ ভি স্কোয়ার। 3v স্কোয়ার ইজিক্যাল টু 2gr, তাই না, কোনাকুনি গুণ করে। এরপরে ভি ইজিক্যাল টু √2/3gr, এটা √2/3gr। তাহলে আমরা একদম মানে পৌঁছে গেলাম। এরপরে শুধু ক্যালকুলেশন, তাহলে ক্যালকুলেশনটা আমি উপরে করছি, এটা মুছে দিলাম। তাহলে আমরা পাচ্ছি ভি ইজিক্যাল টু √2/3, জি এর মান বসাবো 9.8, এখানে ইন্টু, আর এখানে ইন্টু আর এর মান বসাবো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 ইন্টু 10⁻³ এবার এটাকে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 646632 মিটার পার সেকেন্ড। এটাকে কিলোমিটারে করে নেব, তাহলে হয়ে যাবে 6.47 কিলোমিটার পার সেকেন্ড, ওকে। আমাদের গতিবেগটা বের করতে বলছিল, কিলোমিটার পার সেকেন্ড, কমপ্লিট। তাহলে দেখো এটাও একটা ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 35। একটি গ্রহের ব্যাসার্ধ 600 কিমি এবং ঘনত্ব 5 × 10⁻³ কেজি পার মিটার কিউব। গ্রহের উষ্ণতা সর্বাধিক কত হলে ওই গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে? আচ্ছা, এই কোশ্চেনে ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছে। তো সর্বপ্রথম আমাদের এই অঙ্কটিতে কি করতে হবে, যে উক্ত গ্রহটির মুক্তিবেগের মান বের করতে হবে, তাই না। কোনো গ্রহের মধ্যে অক্সিজেন গ্যাস তখনই থাকতে পারে যদি অক্সিজেনের VRMS ভেলোসিটি এর মান মুক্তিবেগের মানের থেকে কম হয়। যেমন আমাদের গ্রহের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসগুলো নেই, তার কারণ এদের মান মুক্তিবেগের কাছাকাছি বা মুক্তিবেগ থেকে বেশি ছিল, তাই সেই গ্যাসগুলো বায়ুমণ্ডল থেকে দূরে চলে গেছে, ওকে। তো সর্বপ্রথম আমরা এই অঙ্কটাও আমি করে রেখেছি যে যদি কোনো গ্রহের মধ্যে অক্সিজেনের RMS গতিবেগ গ্রহটির মুক্তিবেগ থেকে কম বা সমান হয়, তবেই গ্রহটির মধ্যে অক্সিজেন গ্রহটির মধ্যে থাকবে। এখন গ্রহটির মুক্তিবেগের মানটা তাহলে আমরা আগে বের করে নিই। মুক্তিবেগ VE এর রাশিমালা আমরা জানি √2 ক্যাপিটাল GM/R, ওকে। এটা হচ্ছে গ্রহটির পৃষ্ঠ থেকে। এবার যেহেতু আমাদের গ্রহটার ভর দেওয়া নেই, কী দেওয়া ছিল, দেওয়া ছিল হচ্ছে ব্যাসার্ধ ইন্টু ঘনত্ব, তাই আমরা এমকে আয়তন ইন্টু ঘনত্বের টার্মে লিখলাম, তাই না। গ্রহটির ভরকে আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন 4/3 πr³ আর ঘনত্ব ρ, ওকে। এরপরে এই আর এর সঙ্গে এই r³ কেটে যাবে, তাহলে থাকবে r স্কোয়ার। তাহলে এইটা আমরা লিখলাম, এটার সঙ্গে এটা গুণ করে দিই 8/3 g πr²ρ। এরপরে সব মানগুলো বসাবো। 8/3, জি এর মান 6.67 × 10⁻11, পাই এর মান 3.14, আর এর মান 600
কিমি দেওয়া ছিল মিটার করে, তার উপরে স্কোয়ার, আর রো এর মান ঘনত্ব 5 × 10⁻³ এইগুলো ক্যালকুলেশন করলে আমাদের আসছে 1.005 মিটার পার সেকেন্ড, 1.0025 মিটার পার সেকেন্ড। আবার আমরা জানি কোনো গ্যাসের যে আরএমএস ভিআরএমএস ভ্যালোসিটি সেটা হয় √3RT/m, যেখানে m গ্যাসটির আণবিক ওজন, কিন্তু এটাকে আমাদের কেজিতে ব্যবহার করতে হবে, অর্থাৎ এসআই এককে, গ্রামে না। এবং আর হলো মোলার গ্যাস ধ্রুবক, আর টি হলো টেম্পারেচার, যেটা কেলভিনে ব্যবহার করতে হয়, তাই তো। তাহলে এই ভিআরএমএসটাই কার সমান হবে? অন্তত এই ম্যাক্সিমাম যতটা হতে পারে অক্সিজেন গ্যাসের ভিআরএমএসটা, সেটা হবে এই মুক্তিবেগের সমান। তার চেয়ে বেশি হলেই গ্যাসটা বাইরে বেরিয়ে চলে যাবে, তার মানে ম্যাক্সিমাম হতে পারে এটা। তাহলে এটা ধরে আমরা ক্যালকুলেশনটা করব উষ্ণতা। তাহলে আমরা এটাকে সমান সমান করে দেব মুক্তিবেগের সঙ্গে। এখানেও সব মানগুলো বসিয়ে দিলাম। আর এর মান 3.14, 3 ইন্টু আর এর মান 8.314, টেম্পারেচার টি, আর অক্সিজেন গ্যাসের আণবিক ওজন 32, এটাকে কেজিতে প্রকাশ করলে 10⁻³ এটা সমান সমান হবে 1.0025। ওকে, √টা এখানে তুলে দিলে এদিকে হয়ে গেল স্কোয়ার। তারপর এখান থেকে আমরা টি ক্যালকুলেশন করলে পাই 1289.3 কেলভিন। উত্তরটা কিসে আসবে? প্রথমে কেলভিনে আসবে। এবার এটাকে সেলসিয়াস করতে হলে -273 দিয়ে বিয়োগ করতে হয়। তাহলে এটা আমরা পাচ্ছি 1016.3 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বইয়ে 1018 দেওয়া আছে, একটু ডাটাগুলোর এদিক ওদিকের জন্য এই ভ্যালুগুলো এরকম আসছে। ওকে, তাহলে আমার যেটা এসেছে আমি সেটাই লিখে দিয়েছি। কমপ্লিট। তাহলে আমরা 35 করলাম। এরপরে চলে যাব 36। ভূপৃষ্ঠ থেকে 1000 কিমি ঊর্ধ্বে অবস্থিত একটি বায়ুমণ্ডলীয় কণার মুক্তিবেগ বের করতে হবে। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 এবং জি 9.8 মিটার সেকেন্ড -2। আমরা ভূপৃষ্ঠে মুক্তিবেগের রাশিমালা জানি। এবার ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় মুক্তিবেগের রাশিমালাটা কি সেটা জানলেই আমরা এই অঙ্কটা সহজেই করতে পারবো। ওকে, 6 আমরা জানি ভূপৃষ্ঠে মুক্তিবেগের রাশিমালা হয় VE = √2gm/r। এরপরে এইচ উচ্চতায়, তাহলে এইচ উচ্চতায় মুক্তিবেগের রাশিমালা কি হবে? VE, এই যে আর সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে, 2GM, এটা শুধু ভূপৃষ্ঠের জন্য। তাহলে এটা হয়ে যাবে r, যেখানে আমরা লিখতে পারি r = R+H। এই এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, 2GM/R+H। ওকে, আবার আমরা দেখেছি যে আমাদের G = GM/R², অতএব GM = GR²। এই সম্পর্কটা আমরা এখানে ব্যবহার করব। অতএব VE = √2, এটা বসাবো GR²/R+H। তো আমাদের এই মানগুলো দেওয়া ছিল না পৃথিবীর ভরটা, তাই না? তাই আমরা GR রূপে করে নিলাম। এরপরে শুধু মানগুলো বসাবো। 2G এর মান 9.8, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ তার স্কোয়ার, আর এটা হলো 6, এটা আমরা কিলোমিটারে দেওয়া ছিল। কত কিলোমিটার দেওয়া ছিল? 1000। তাহলে এটাকে 6400 লিখছি, আর এটা 1000, এটা কিলোমিটার, এটাকে 10⁻³ দিয়ে গুণ করে দিলে মিটার। এবার এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব 10416 মিটার পার সেকেন্ড মুক্তিবেগ, মিটার পার সেকেন্ড। কিলোমিটারে করে দিলে 10.42 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, একদম সহজ অঙ্ক ছিল। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 37। কে গতিশক্তি নিয়ে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী প্রদক্ষিণ করছে।
তাকে আর কত গতিশক্তি দিলে এটি বহির্বিশ্বে উধাও হয়ে যাবে। খুব দারুণ একটা কনসেপ্ট, তোমরা এদিক ওদিক না তাকিয়ে একদম ভালো করে দেখো এই অঙ্কটাকে। চলো কোশ্চেন নম্বর 37, এখানে আমি সমাধানটা করে রেখেছি। কি দেখব, আমরা জানি কোনো বস্তু বা উপগ্রহ যতক্ষণ পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকে তার মোট শক্তি থাকে নেগেটিভ, তাই না? এখন কোনো বস্তুকে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে মুক্ত করে মহাশূন্যে বিলীন করার জন্য মোট শক্তিকে শূন্য বা পজিটিভ করতে হবে, তাহলেই সেটি ওই গ্রহের বা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে বাইরে চলে যেতে পারবে। তাহলে কি ধরনের কনসেপ্টটা আমরা দেখেছি যে স্থিতিশক্তির যে রাশিমালা মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের বস্তু সাপেক্ষে স্মল এম ভরের বস্তুকে তার মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়েছিল সেটা, এটা কি বলেছিল? নেগেটিভ, তাই না? তাহলে আমরা সেই স্থিতিশক্তির রাশিমালাটি দেখেছিলাম নেগেটিভ। যদি তার গতিশক্তি না থাকে তাহলে সেটাই তার মোট শক্তি, এবং যদি গতিশক্তি থাকেও গতিশক্তির রাশিমালা হচ্ছে এটা জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। আবার মোট শক্তি যখন বের করি তখনও আবার বের হয় নেগেটিভ জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। অর্থাৎ কোনো বস্তু যখনই অন্য কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থাকবে তার মোট শক্তি সবসময় বের হয় নেগেটিভ। এই নেগেটিভ শক্তি থেকে তাকে যদি শূন্য কিংবা পজিটিভ এনার্জি দিয়ে দিই তাহলেই সেই বস্তুটা সেই গ্রহের মহাকর্ষ ক্ষেত্র থেকে বাইরে চলে যেতে পারবে। ওকে, তাহলে এটাই আমাদের লেখা ছিল এখানে। তাহলে আমাদের এই অঙ্কটিতে উপগ্রহটির গতিশক্তি দেওয়া ছিল ই কে ইজিক্যাল টু ই কে, এবং সেই রাশিমালাটা হয় জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r, এবং আমরা জানি মোট শক্তি টোটাল এনার্জি ইজিক্যাল টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। তাহলে এরা মানের দিক থেকে সমান কিন্তু মোট শক্তিটা কি? নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস ই কে। এখন তাই উপগ্রহটিকে মহাশূন্যে বিলীন করার জন্য কমপক্ষে ই কে পরিমাণ এনার্জি দিতেই হবে, তাহলেই সেটি তার মোট শক্তিকে শূন্য হয়ে গেলে সেটা এই গ্রহটির এই উপগ্রহটি পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র থেকে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এটা একদম থিওরিটিক কোশ্চেন, ই কে পরিমাণ স্থিতিশক্তি দিতে হবে। ওকে, কোশ্চেন নম্বর 38, একটি মহাকাশযান ভূপৃষ্ঠের খুব কাছ থেকে বৃত্তপথে পৃথিবী প্রদক্ষিণ করছে। পৃথিবীর মহাকর্ষজনিত টান থেকে মুক্ত করার জন্য মহাকাশযানকে অতিরিক্ত কত বেগ দিতে হবে, তাই না? তো এইখানে আমরা জানি যে যখন পৃথিবীর কাছাকাছি বৃত্তাকার কক্ষপথে কোনো মহাকাশযান হোক কিংবা উপগ্রহ প্রদক্ষিণ করে তার যে প্রদক্ষিণ বেগ ভি ইজিক্যাল টু রুট ওভার জি আর হয়, তাই না? এটা আমরা থিওরিতে করেছি, এবং আমরা মুক্তিবেগের রাশিমালা জানি ভি ইজিক্যাল টু রুট ওভার 2gr। ওকে, তাহলে মুক্তিবেগের মান হচ্ছে রুট ওভার 2gr, এবং গ্রহটির যে বর্তমান প্রদক্ষিণ বেগ তা হচ্ছে gr। তো অতএব প্রয়োজনীয় অতিরিক্ত বেগ কত হবে? ভিই থেকে ভিটা মাইনাস করব। ওকে, তাহলে এটা থেকে এটা মাইনাস, এটা ক্যালকুলেশন করব, জি রুট ওভার জি আরটা কমন নিলাম, তাহলে রুট 2 মাইনাস 1, রুট 2 এর মান 1.414 মাইনাস 1, এদিকে মানগুলো বসিয়ে দিলাম। যে আমাদের আর ও জি এর মান দেওয়া ছিল 9.8 ইন্টু 6400 ইন্টু 1000, এটা ক্যালকুলেশন করলে হয় 3.25 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার করে দিলে 3.25 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, ছোট্ট অঙ্ক ছিল কিন্তু কনসেপচুয়াল ভালো অঙ্ক। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 39। পৃথিবীর কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী প্রদক্ষিণ করছে, প্রমাণ করো যে ওই অবস্থায় উপগ্রহটির মুক্তিবেগ কক্ষীয় বেগের 1.41 গুণ। হ্যাঁ, মোটামুটি একই রকমের অঙ্কটা। কোশ্চেন নম্বর 39। তাহলে
এখানেও আমাদের দরকার পড়বে কি, পৃথিবীকে কেন্দ্র করে একটা কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম কৃত্রিম উপগ্রহ। আমরা জানি পৃথিবীর কাছাকাছি ধরে দিলাম কৃত্রিম উপগ্রহটা প্রদক্ষিণ করছে। পরিভ্রমণত কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ, এটা হচ্ছে আমরা জানি পৃথিবীর কাছাকাছি বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণত কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ v √g/r, এবং মুক্তিবেগের রাশিমালা ওটাই হবে v √2g/r। ওকে, এটা আমাদের দেখাতে কি বলেছে যে মুক্তিবেগ কক্ষীয় বেগের 1.41 গুণ। তাহলে আমরা কি করব, ve/v করে দেব, ve/v এটা হয়ে যাবে √2 এটাকে আলাদা করে দিলাম, আর এটা হলো gr, এই gr কেটে যাবে, এটা সম্পূর্ণটাতে √, অতএব ve √2v এটাই হয়ে গেল 414। √2 এর মান 1.414, শুধু 1.41 লেখা হলো ইন্টু v, তাই না? এটা হলো আমাদের প্রমাণিত। অতএব মুক্তিবেগ কক্ষীয় বেগের 1.41 গুণ। ওকে, এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 40। বৃহস্পতির ভর ও ব্যাস পৃথিবীর ভর ও ব্যাসের যথাক্রমে 309 গুণ ও 11 গুণ। ভরটা 309 গুণ, ব্যাসটা 11 গুণ। ভূপৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড হলে বৃহস্পতি গ্রহের মুক্তিবেগের মান নির্ণয় করা। আচ্ছা, এটাও সহজ অঙ্কর মধ্যেই পড়ছে। মুক্তিবেগের রাশিমালাটা আমরা লিখব। আচ্ছা, মুক্তিবেগের দুইটা রাশিমালা হয়, হ্যাঁ, একটা যেটা আমরা এই অঙ্কটাতে দেখলাম, কোশ্চেন নম্বর 40। আমরা জানি মুক্তিবেগ ভূপৃষ্ঠ থেকে, হ্যাঁ, যে গ্রহের কথা বলবো তার পৃষ্ঠ থেকে মুক্তিবেগ ve √2gm/r পৃষ্ঠ থেকে, হ্যাঁ। আর আগের অঙ্কগুলোতে যেটা করলাম ve √2gr, এটাও মুক্তিবেগের রাশিমালা, এটাও মুক্তিবেগের রাশিমালা, দুটোই একই। এটা স্মল জি রূপে, এটা ক্যাপিটাল জি রূপে। ওকে, যখন যেটা দরকার পড়ে আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে, এটা হলো মুক্তিবেগের রাশিমালা। এখানে আমাদের পৃথিবীর ভরের সাপেক্ষে বৃহস্পতি গ্রহের ভর ও ব্যাসার্ধ দেওয়া ছিল। তাহলে আমরা ধরে নেব পৃথিবীর ভর ধরে নিলাম m। অতএব তাহলে বৃহস্পতি গ্রহের ভর কত হবে, 309 গুণ, এটাকে বললাম m ড্যাশ, তাহলে এটা হয়ে যাবে 309 ইন্টু m। এবং পৃথিবীর আর কি বলেছে, ব্যাস আর ব্যাসার্ধ একই গুণ হবে। ব্যাসার্ধ ধরলাম পৃথিবীর ব্যাসার্ধ, আর অতএব বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ, এখানে বলা হয়েছিল ব্যাস 11 গুণ, ব্যাস 11 গুণ হলে ব্যাসার্ধটাও 11 গুণ হবে, ঠিক আছে। এটাকে বললাম আর ড্যাশ, তাহলে এটা হয়ে যাবে 11r। ওকে, এরপরে আমরা বৃহস্পতি গ্রহের মুক্তিবেগ লিখব। অতএব এটা হলো পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ, বৃহস্পতি গ্রহের মুক্তিবেগ, এটাকে বললাম ve ড্যাশ ইজিক্যাল টু √2 ক্যাপিটাল GM/r।
এবার বৃহস্পতি গ্রহের যে ভর সেটাকে এম ডেস বলবো, আর ব্যাসার্ধটাকে আর ডেস বলবো। এই এম ডেস এবং আর ডেসের মানটা আমরা পৃথিবীর সাপেক্ষে যেটা নির্ণয় করেছি সেটা লিখব। ভি ই ড্যাশ ইজ ইকুয়াল টু √2 জি এম ড্যাশ সমান সমান ইন্টু 309 এম, আর আর ড্যাশ সমান সমান 11R। তারপরে কি করব, 2 জি, 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আরকে আলাদা করলাম, আর এদিকে 309/11 এটাকে আলাদা রাখলাম। এবার √ওভার এই অংশটা √2 ক্যাপিটাল জি এম বাই ক্যাপিটাল আর, এটা সমান সমান আবার কি, এটা সমান সমান হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ ভিই। আর তাহলে এখানে লিখছি এটা হলো ভিই এই অংশটা, আর এদিকে থাকছে √309/11। এরপরে পৃথিবীর মুক্তিবেগ দেওয়াই আছে, এটা বসাবো 11.2, আর এটা বসাবো 309/11। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 11.2 ইন্টু 53 কিলোমিটার পার সেকেন্ড। আর এটা গুণ করে দিলে হবে তাহলে 59.36 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, একদম সহজ অঙ্ক ছিল। আমরা মুক্তিবেগের রাশিমালা জানি, বলা হয়েছে বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ, ব্যাসার্ধ ব্যাসটা বলা হয়েছিল, ব্যাস যদি 11 গুণ হয়, ব্যাসার্ধ 11 গুণ হয়, তাহলে এটা বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ বের করে নিলাম। তাহলে বৃহস্পতি গ্রহের মুক্তিবেগের রাশিমালা হবে এটা, এম ডেসকে এম এর সাপেক্ষে, আর ডেসকে আর এর সাপেক্ষে লিখলেই আমরা এই √T জি এম বাই আর সমান সমান লিখে দিলাম ভিই। তারপরে ক্যালকুলেশন করে আমরা 59.36 কিলোমিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। ওকে, এবার আমরা একটা অঙ্ক দেখে নেব, সেটা হচ্ছে ব্ল্যাক হোলের অঙ্কটা। আমি এই লেভেল 1 অঙ্কগুলোর মধ্যে প্রায় সব টাইপের অঙ্কগুলোই খুঁজে পেলাম, কিন্তু এই ব্ল্যাক হোল সংক্রান্ত একটাও অঙ্ক পাইনি। তাই আমি যাতে যারা লেভেল 1টাই শুধু করতে চাও তাদের জন্য যাতে সব টাইপগুলো হয়ে যায়, তার জন্য এই ব্ল্যাক হোলের অঙ্কটা একসঙ্গে করিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো অঙ্কটা কি বলা হয়েছে, পৃথিবীর ভরের 9 গুণ ভর সম্পন্ন কোনো গ্রহের ব্ল্যাক হোল হওয়ার শর্ত কি, এবং ওই গ্রহটির ব্যাসার্ধ কত হবে। তাহলে কোনো একটা গ্রহ বস্তু তখনই ব্ল্যাক হোল হতে পারে যদি তার মুক্তিবেগের মান এত বেশি হয় যেন সেখান থেকে কোনো কিছুই বেরিয়ে যেতে না পারে, অর্থাৎ তার মুক্তিবেগের মান মিনিমাম আলোর বেগের সমান হতে হবে, যাতে আলোটাও সেখান থেকে বেরিয়ে যেতে না পারে। আমরা শুনেছি ব্ল্যাক হোলের মধ্যে আলো বেরিয়ে যেতে পারে না, তাই তার মুক্তিবেগের মান মিনিমাম আলোর বেগের সমান হতে হবে, তাই না? তাহলে এইভাবেই এই অঙ্কটা করা। কোনো বস্তুর ব্ল্যাক হোল হওয়ার শর্ত হলো বস্তুটির মুক্তিবেগ কমপক্ষে আলোর গতিবেগের সমান হবে, যাতে ব্ল্যাক হোলের পৃষ্ঠ থেকে কোনো কিছুই বেরিয়ে যেতে না পারে। এবার আমাদের শর্ত হয়ে গেল, এবার ব্যাসার্ধ নির্ণয় করব। এখানে দেওয়া ছিল যে গ্রহটির ভর পৃথিবীর ভরের 9 গুণ ভর সম্পন্ন কোনো গ্রহ, অর্থাৎ পৃথিবীর ভর আমরা ধরে নিলাম এমই, তাহলে ব্ল্যাক হোলটার ভর কত হবে বা এই গ্রহটার ভর কত হবে, 9 × এমই। এবার গ্রহটির ব্ল্যাক হোল হওয়ার জন্য এর মুক্তিবেগ আলোর বেগের সমান হতে হবে, তাহলে এই কথাটাই আমরা এই ডেরিভেশনটাই আমরা করব। এখানে ভিই ইকুয়াল টু √2 জি এম ড্যাশ বাই আর, অর্থাৎ উক্ত গ্রহটির ভর বাই আর তার ব্যাসার্ধ, এটা সমান সমান কী হবে, আলোর বেগের সমান সি। এই √ওভার চিহ্নটা তুলে দেবো, তাহলে এদিকে হয়ে যাবে স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 2 এম ড্যাশ বাই সি স্কোয়ার। এবার এম ড্যাশের মান এটা 9 × এমই, অতএব আর ইকুয়াল টু 2 9 × এমই বসিয়ে দিলাম, নিচে সি স্কোয়ার ছিল সি স্কোয়ার, এখানে এম ড্যাশের জায়গায় শুধু 9 × এমই। এরপরে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো, 2 জি এর মান 6.67 × 10⁻11, আর এম ই 9 × এমই পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি, আর সি আলোর গতিবেগ 3 × 10⁸,
এর স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 8 × 10⁻²⁻² মিটার। পৃথিবীর না, উক্ত ব্ল্যাক হোলটির যে ব্যাসার্ধ 8 × 10⁻² মিটার। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা লেভেল 1-এর সব ধরনের অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা শুরু করব এর পরবর্তী অধ্যায়। ধন্যবাদ।